দেখুন, গত ২৬শে এপ্রিল ২০২৫ যে কেন্দ্রীয় সরকারের যে কালাস কানুন ওয়াকফ সংশোধনী আইন, সে আইনের বিরুদ্ধে একটা সভা ডাকা হয়েছিল। কিন্তু সেই সভাটা কিন্তু প্রথমে মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাকেনি। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। সেখানে কোনো একজন ব্যক্তি সে দায়িত্ব নিয়ে এই ঘোষণা দিয়েছিল, পরবর্তীকালে ওয়াকফ বোর্ডের কিছু সদস্যকে সংযুক্ত করেছিল। কিন্তু তারপরে যাকে কনভেনার করা হয়েছিল এই ২৬শে এপ্রিলের সভার, সে কনভেনার কারি ফজলুর রহমান সাহেব, তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করেই বলেছিলেন যে না, এই প্রোগ্রামটা হচ্ছে না, এটা হবে না। কিন্তু তারপরেও দেখলাম যে তৎপরতা চললো, প্রচার চললো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে। কোনো একজন হঠাৎ সে একেবারে সব জায়গার প্রধান বক্তা হয়ে গেল। কিন্তু শেষমেশ আমরা আশঙ্কা করেছিলাম যেটা হবে না, কারণ এরকম চটজলদি ঘোষণা করে ব্রিগেড সমাবেশ হয় না। ব্রিগেড সমাবেশ করতে গেলে অনেক আগের থেকে প্রস্তুতি নিতে হয় এবং অনেক রকম পারমিশনের ব্যাপার স্যাপার থাকে। ফলে পরবর্তীকালে সেই যথারীতি ব্রিগেড সমাবেশ হয়নি। ব্রিগেডের ঘোষণা দেওয়াটাই সার ছিল। পরে নাকি আদালতে গিয়ে এসেছিল, কলকাতা হাইকোর্টে এসেছিল। কিন্তু আদালতে আসার আদালত জানিয়েছে এবং আদালতে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই সময়টায় ২৬ এবং ২৭শে এপ্রিল ২০২৫ সেনাবাহিনীর নিজস্ব প্রোগ্রাম ওখানে আছে ব্রিগেডে। ফলে সেখানে কোনোভাবে প্রোগ্রাম করা সম্ভব নয়। ফলে আমি কোথায় কোনটা বুক আছে না আছে, সময়টা ওই দিনে পাবো কি না পাবো, কোনোটাই না জেনে না বুঝে হঠাৎ ঘোষণা করে দিলাম। আর তারপর মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আমরা জড়িয়ে দিলাম। পরবর্তীকালে মুসলিম পার্সোনাল ল বোর্ড এসেছিল, কিন্তু তারা কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কিন্তু সামনের সারিতে এসে কোনো বিবৃতি দেওয়া বা পুরো ব্যাপারটার দায়িত্ব নিয়ে মানে আঞ্জাম দেওয়া, প্রস্তুতি নেওয়া, সেটা কিন্তু তাদের সেই তৎপরতা তাদের আমাদের কিন্তু চোখে পড়েনি। এবং সামগ্রিকভাবে যে মুসলিম সমাজের একটা আবেগ ছিল, মুসলিম সমাজের একটা উন্মাদনা ছিল যে ব্যাপারটা এই ভয়ঙ্কর কালা কানুনের বিরুদ্ধে যে আমরা সবাই মিলে প্রতিবাদ করতে চাই, তারা পথে নেমেছিল। কিন্তু সেই আবেগটাকে কাজে লাগাবার জন্য এই হঠাৎ করে ব্রিগেড ডাকা হলো এবং বলো গাড়ি বুক করুন, যেতে হবে ব্রিগেড, চলো সব কিছু। কিন্তু আপনার ব্রিগেড হলো না। এবং তারপরে আজকে ২৬শে এপ্রিল, আজকে ২৬শে মে আসতে চললো, মাস পেরিয়ে গেল, এখনও কিন্তু কোনো হেলদোল নেই। জানা যাচ্ছে যে গতকাল নাকি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভা বসেছিল এবং পার্সোনাল ল বোর্ডের সঙ্গে দেখলাম অনেক মুসলিম নেতৃত্ব সেখানে হাজির হয়েছিল। কিন্তু সামগ্রিকভাবে আমরা চাই এই যে কালা ওয়াকফ সংশোধনী আইন, এটা অবিলম্বে প্রত্যাহার করা হোক। কিন্তু তাকে কেন্দ্র করে মুসলিম সমাজের কিছু ভুঁইপড় লোকজন, তারা আজকে নেতা হওয়ার জন্যে তারা উঠে পড়ে লেগে একেবারে ব্রিগেড ঘোষণা দিয়ে একেবারে সব জায়গার প্রধান বক্তা এবং প্রথম বক্তা সেজে গেল। এবং তার সঙ্গে কিছু ভালো মানুষ, তারাই ভুল মানুষের সঙ্গে জড়িয়ে তারাও কিন্তু এই বদনামের ভাগী হয়ে গেল। সামগ্রিকভাবে মুসলিম সমাজের আবেগটাকে আজকে মিসইউজ করা হয়েছে এবং তাদেরকে মানসিকভাবে আঘাত দেওয়া হয়েছে। এবং যে উগ্র সাম্প্রদায়িক শক্তি সঙ্গীরা, তারাও কিন্তু উল্লসিত হলো যে ব্যাপারটা এই কলকাতার বুকে তারা ব্রিগেড ডাকলো, করতে পারলো না, মুরদ নেই, বড় বড় কথা। এটা কিন্তু আমাদের মুসলিম সমাজের জন্য একটা বড় ধাক্কা এবং লজ্জার এবং অপমানের ঘটনা ঘটেছে। কিছু মানুষের ভুল পদক্ষেপের জন্য, ভুল কাজের জন্য আজকের এইভাবে মুসলিম সমাজ সামগ্রিকভাবে এরকম একটা সংবেদনশীল একটা ভয়ঙ্কর কালা কানুন, তার বিরুদ্ধে যে মুসলিম সমাজ আজকের ভিতরে ভিতরে ভয়ঙ্করভাবে যন্ত্রণাদগ্ধ হচ্ছে, সেই আবেগটা কিন্তু আজকে ধাক্কা খেলো এবং আমরা লজ্জিত হলাম সামগ্রিকভাবে কিছু লোকের ভুল কর্মকাণ্ডের জন্য, ভুল মানে উপস্থাপনার জন্য বা ভুল পদক্ষেপ নেওয়ার জন্য। ভবিষ্যতে এই সমস্ত ভুল লোকদের থেকে আমাদের সাবধান এবং সতর্ক থাকা দরকার। এখন ব্যাপারটা হচ্ছে, মুখ্যমন্ত্রী তিনি একটি রাজনৈতিক দলেরও তিনি প্রধান এবং সুপ্রিমো, তার একটা রাজনৈতিক অবস্থান আছে। এবং আমরা জানি এবং মানি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি, আরএসএসের রাজনৈতিক শাখা বিজেপি, তারা ক্ষমতা দখলের জন্য মরিয়া এবং তারা একটা মেরুকরণের রাজনীতি করছে। অবশ্যই আমরা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব। গণতান্ত্রিক আন্দোলন করার আমাদের একটা গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিকভাবে আন্দোলন করার, এবং সেটাকে সাংবিধানিক অধিকার, সেই অধিকারটাকে কেউ কেড়ে নিতে পারে না। মুখ্যমন্ত্রী বলুন আর অন্য কেউ বলুন, প্রধানমন্ত্রী, সবাই কিন্তু আমরা আইনের এবং সংবিধানের মাধ্যমে আমাদের সবাই মেনে চলতে হয় এবং আমরা মেনে চলতে বাধ্য। ফলে কেউ আইনের ঊর্ধ্বে নয়। ফলে সবারই কিন্তু
আন্দোলন করার অধিকার আছে, সেটা কেউ কেড়ে নিতে পারে না। তবে মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে, রাজনৈতিক অবস্থানজনিত কারণে হয়তো একথা বলেছে। তবে এটুকুনিও বলবো যে মুসলিম সমাজের আজকে প্রচণ্ড তারা শকড, আহত তারা, সেই আহত এবং তাদের যে সেন্টিমেন্ট, এই যে ওয়াকফ সংশোধনী আইন, যেখানে তাদের মসজিদ, তাদের মাদ্রাসা, তাদের খানকা, তাদের কবরস্থান, যেটা শত শত বছর ধরে তার পূর্বপুরুষরা শুয়ে আছে, সেগুলোকে কবজা করার জন্য কেন্দ্রীয় সরকার একটা কালা কানুন আনবে, আর মুসলিম সমাজ আন্দোলন করবে না, প্রতিবাদ করবে না, প্রতিরোধ করবে না, চুপচাপ ঘরে বসে থাকবে, এটা হতে পারে না। এটাই কথা আসা দরকার ছিল, এটাই বলা দরকার যে ব্যাপারটা আপনারা আন্দোলন করুন গণতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণভাবে, সেখানে কোনো রকম কোনো মানে হঠকারিতা না হয়। এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আজকে যে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য যে একটা রাজনৈতিক দল মরিয়া হয়ে রয়েছে 2026-এ ক্ষমতা দখলের জন্য, তারা যাতে কোনোভাবে সেই মেরুকরণের সুযোগ না পায়, আমাদের এই আন্দোলন, এই প্রতিবাদ বা এই যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ যেন তাদেরকে সুবিধে পাইয়ে না দেয় বা মেরুকরণের সুযোগ বৃদ্ধি না পায়, এটা আমাদের মাথায় রেখে কথা বলতে হবে এবং কাজ করতে হবে। এই যে ব্রিগেডের সভাটা, সেই নেতৃত্বটার অভাবেই বানচাল হয়ে যাওয়ার মুখে পড়লো নাকি? অবশ্যই এখন ব্যাপারটা হচ্ছে নেতা, ব্যাপারটা তো আর হঠাৎ করে গজিয়ে ওঠে না। নেতা কাজের মধ্য দিয়ে উঠে আসে, গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উঠে আসে। আসলে মুসলিম সমাজ মেনে নিতেই হবে যে সামগ্রিকভাবে বাংলার মুসলিম সমাজ কি ভারতবর্ষের মুসলিম সমাজ নেতৃত্বহীনতায় ভুগছে, এটা একেবারে বাস্তব সত্য। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ভুল মানুষ, কিছু ধান্দাবাদ মানুষ, যারা ব্যক্তিগত জীবনে চূড়ান্ত অসৎ, যারা বিভিন্ন মানে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় যারা ঢুকেছে এবং সেখানে গিয়ে ঘাবলা করে, সেখান থেকে চুরিচামারি করে বা কাউকে ল্যাং মেরে কাউকে সাইড করে দিয়ে তারা বিভিন্ন রকম দখল করেছে, বা বিভিন্ন সময় তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রেখেছে, সেখান থেকে তারা টাকা পিটিয়েছে, টাকা কিনে ফ্ল্যাট কিনেছে, অনেক কিছু বিষয় সম্পত্তি করেছে। কিন্তু সামগ্রিকভাবে সেখানে তারা মনে করে এবং বিশ্বাস করে কোনো একটা মুসলিম সম্পাদিত বাংলা দৈনিকে খবরের কাগজ তাদের ছবি বা নাম বেরোলেই কোথাও কোনো 8টা 10টা 15টা লোক নিয়ে বসে একটা ছবি তুলে পাঠিয়ে দিল, আর 500 টাকা বা 200 টাকা বা 100 টাকা দিল, তাতে ছবি বেরিয়ে গেল, ওনার নাম বেরিয়ে গেল, তারা নেতা হয়ে গেল। আসলে নেতা নয় এরা, এই সমস্ত নেতা এরা আমাদের মুসলিম সমাজের যে সেন্টিমেন্টকে সুরসুরি দিয়ে আজকে মুসলিম সমাজকে আজকের মানে করে খাওয়ার জায়গা হিসেবে তারা ব্যবহার করছে। ফলে এই সমস্ত ভুল মানুষ, ধাপ্পাবাজ মানুষ, তারা যদি কখনো ভালো কাজে হাত দেয়, ভালো কাজটাও ক্ষতি বা খারাপ হয়ে যাবে। ফলে তাদের থেকে সাবধান থাকতে হবে। এই ধান্দাবাজ মানুষ যারা, আমার খুব দায়িত্ব নিয়ে বলছি, 2004 সাল লোকসভা নির্বাচন, মরহুম হাসান শহীদুল্লাহ আশরাফি আল্লাহ শহীদ হয়েছিলেন, তাকে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। কারণ মুর্শিদাবাদ থেকে একটা প্রোগ্রাম সেরে রাত্রে বাড়ি ফেরার পথে 2004 সালের 28শে নভেম্বর তিনি শহীদ হয়েছিলেন। তাকে সেই হাসান শহীদুল্লাহ আশরাফি, তিনি হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন, তাকে বলেছিল একজন নেতাকে যে তোমার একটা পরিচিতি তৈরি হয়েছে, তুমি মাদ্রাসা ছাত্র আন্দোলন করো, তুমি একটা যে তৎকালীন যেটা ভূতপূর্ব সাংসদ ইব্রাহিম সুলেমান শেঠ সাহেবের একটি রাজনৈতিক দল ছিল, যে সে মুসলিম সেন্টিমেন্ট আছে, সেটা মুসলিম সেন্টিমেন্ট, ফলে এই দলের তুই প্রার্থী হয়ে, বসিরহাট থেকে প্রার্থী হয়ে তুমি লড়াই করো। সেই হাসান শহীদুল্লাহ আশরাফির মতো এত ভালো তুখোড়, যে মুসলিম সমাজের একজন অত্যন্ত দরদি মানুষ ছিলেন, এত বড় মাপের একজন অ্যাডভোকেট ছিলেন, তার মুখের সামনে সেই তৎকালীন মানে সেই চ্যাংড়া ছেলেটা বলেছিল কি জানেন, বলে আপনাদের কত টাকা আছেন, আমাকে কত টাকা দেবেন যে আমি আপনাদের হয়ে ভোটে দাঁড়াবো। এই রকম কথা আজ থেকে 21 বছর আগে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। বলে সে সমস্ত ভুল মানুষ আমি সেদিন থেকেও জানি, তার আগের থেকেও জানি, এই ভুল মানুষ যারা টাকার পেছনে ছোটে, টাকার জন্য করে এবং ক্ষমতা দখলের জন্য নিজের গাড়ি বাড়ি, নিজের সুখ স্বাচ্ছন্দ্য এবং তাকে সে কিছু চামচা পুষে রেখে দিয়ে, 5টা 7টা চামচা পুষে রেখে তাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে তারা নেতা সাজার চেষ্টা করছে। আর এসব নেতা নয়, এসব ভুঁইফোড় নেতা, ধান্দাবাজ নেতা, ধাপ্পাবাজ নেতা। এদেরকে মুসলিম সমাজ চিনতে না পারলে কিন্তু মুসলিম সমাজ বারে বারে এদের দ্বারা প্রতারিত হবে।